প্রবৃদ্ধি এবার যেটা 4.1-এর উপরে আছে সর্বশেষ হিসাব, লক্ষ্যমাত্রা ছিল 4.2। প্রবৃদ্ধি আগামী এই 26-27-এর জন্য 6.5-এ নির্ধারণ করা হচ্ছে। অনেকেই বলছেন এটা আসলে কিংবা অর্জন হবে কিনা। এখন ধরুন একটা দেশে যখন অর্থনীতি খুব সংকটের মধ্যে থাকে, ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত থাকে, সেখান থেকে সমৃদ্ধির পথে যাওয়ার ক্ষেত্রে রক্ষণশীল নীতি তেমন কোনো কাজে আসে না। এইটা যেমন কেনশিয়ান অর্থনীতির লেগেসিতে যারা আছেন সেখানে একটা বলা আছে, যখন বেশি সংকট আছে তখন বেশি রাষ্ট্রের দিক থেকে পাবলিক এক্সপেন্ডিচার, রাষ্ট্র বেশি টাকা খরচ করে, যখন বরং তুলনামূলক ভালো অবস্থা তখন বরং সঞ্চয় করার সময়। অর্থাৎ অর্থনীতিতে যদি গতি সঞ্চার না করা যায় তাহলে এই অর্থনীতি একটা নতুন করে আবার গতিশীল হওয়ার ক্ষেত্রে সমস্যা থেকেই যাবে। সেই কাজটা রাষ্ট্রের দিক থেকে করতে হয়, যার ফলে এই যে একটা এক্সপ্যানশনারি মানে প্রসারণশীল একটা কাঠামোর থেকে এবং বাজেট প্রণয়ন করা হয়েছে, সেইটা খুব জরুরি বিষয়। আমরা রক্ষণশীল পথে যাইনি, আমরা পাবলিক এক্সপেন্ডিচার এবং এই বাড়িয়ে অর্থনীতিতে গতি সঞ্চার করার পথ নেওয়া হয়েছে। এবং সেইটা কিভাবে করছে, যখন মানে কীভাবে উৎপাদন শক্তি বাড়বে, উৎপাদিকা শক্তি বাড়বে, উৎপাদনশীল ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে, সেইটার দিকে প্রধান মনোযোগ আছে। এই ঘটনাটা ঘটে কত বেশি আমরা নতুন নতুন ক্ষেত্র কিংবা পরিসর তৈরি করতে পারছি, মানে স্পেশাল রিঅর্গানাইজেশন দরকার। অর্থাৎ ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্র, বিনিয়োগের পরিসর কত বাড়ানো সম্ভব। আমরা রপ্তানির ক্ষেত্রে গার্মেন্টস, তারপর কিছুটা ফার্মাসিউটিক্যালস, কিছু লেদার, এগুলোর উপর নির্ভরশীল কিছুটা পান। আমাদের আরও অনেক বহুমুখীকরণ করতে হবে, এবং এই বহুমুখীকরণ করার ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রকে মানে মানে পৃষ্ঠপোষকতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেখানে ইলেকট্রনিক্স, হ্যাঁ, আমাদের এগ্রো প্রসেসিং, আমাদের আইসিটি সেক্টর, বড় আকারে এরকম 7-8-10টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে এইসব নতুন নতুন ক্ষেত্র এবং পরিসরে যাতে বিনিয়োগ পারে তার জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে স্পেশাল রিঅর্গানাইজেশন, ক্ষেত্র এবং পরিসরের পুনর্গঠন, এইটার দিকে তাকালে দেখা যাবে যে পুরো কাজগুলো এটার সাথে সঙ্গতিপূর্ণ যাতে হয়। একটা সংকট জ্বালানির অনিশ্চয়তা, সেটা ঠিক করার জন্য নতুন আত্মনির্ভরশীল জ্বালানি নীতি, যেখানে নিজের দেশীয় গ্যাস যাতে অনুসন্ধান এবং উত্তোলন করা যায় তার জন্য ব্যাপকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। রিনিউয়েবল এনার্জির মধ্যে 20% বিদ্যুৎ যাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসে তার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আমাদের রিজার্ভ, জ্বালানি রিজার্ভ রাখার যে সক্ষমতা, সেটাকে দ্বিগুণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই আত্মনির্ভরশীল জ্বালানি নীতি, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের নতুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র তৈরি করার জন্য। ডিরেগুলেশনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে করে ব্যবসা বাণিজ্য সহজ হয় এবং ব্যবসা বাণিজ্যের খরচ কমে। এবং তৃতীয়ত আর্থিক খাত, ব্যাংক সেক্টর, পুঁজিবাজার, এইগুলো শৃঙ্খলা আনা, বিশেষত আর্থিক খাত এবং ব্যাংক ব্যবস্থাপনার উপর মানুষের আস্থা, শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। পুঁজিবাজারকে এমনভাবে সম্প্রসারিত করা যাতে এটা বিকল্প পুঁজির উৎস হয়ে ওঠে। এই কাজগুলোর মধ্য দিয়ে আসলে ব্যবসা বাণিজ্যের একদিকে অগ্রগতি সাধনের চেষ্টা হচ্ছে, অন্যদিকে পাবলিক এক্সপেন্ডিচারের আরেকটা বড় জায়গা হচ্ছে, এবং এই ক্ষেত্রে যেটা আগে বললাম যে শুধুমাত্র এই ডিরেগুলেশন কিংবা জ্বালানি এবং আর্থিক খাত সংস্কার না, একই সাথে কর ব্যবস্থাপনার মধ্যেও খুবই সুনির্দিষ্টভাবে কোন কোন পণ্যের কর কমানো হচ্ছে আর কোন কোন পণ্যের কর বাড়ানো হচ্ছে, এটা একটা নীতিগত জায়গা থেকে নেওয়া হয়েছে। আমাদের এখানে যেসব শিল্প কলকারখানা আছে যারা উৎপাদন করছে, তারা যাতে আরও বড় হতে পারে, গতিশীল হতে পারে, সেইটার জন্য এদের কাঁচামালের উপরে কর কমানো হয়েছে। এবং ওই বিশেষ ক্ষেত্রগুলোর ফিনিশড প্রোডাক্ট যা আমদানি, সেগুলো কিন্তু দাম বাড়ানো হয়েছে। ফলে এই কর কমানো এবং কর বাড়ানো, এটার নীতিগত জায়গা থেকে করা হয়েছে, যাতে করে আমাদের দেশের এই ব্যবসা বাণিজ্য এবং শিল্প কলকারখানার বিকাশ ঘটে। এবং একই সাথে বলবো যে পাবলিক এক্সপেন্ডিচার একটা গুরুত্বপূর্ণ জায়গা,
যেটা আসলে কিছুটা বলতে পারেন যে এই শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সামাজিক সুরক্ষা খাতে যে এবার বড় আকারের বরাদ্দ দেওয়া হলো, এটা তো আগে কখনো ঘটেনি। জিডিপির 2 ভাগ শিক্ষা খাতে আছে, 1 ভাগ স্বাস্থ্য খাতে আছে, বাসস্থানকে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে, এবং 1,44,000 কোটি টাকার মতো সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আছে। এইটাকে আসলে অনেকে ভাবেন যে মানুষকে কি আমরা টাকা দিয়ে খুশি করতে চাচ্ছি, অথবা কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটাতে মানুষ অলস হয়ে যাবে। আসলে এইটা একটা পাবলিক ইনভেস্টমেন্ট। এইটা সাধারণ মানুষকে, একেবারে প্রান্তিক মানুষটাকে যে অর্থনীতির একটা তৎপরতার মধ্যে নিয়ে আসে, তার হাতে টাকা থাকা মানে সে খরচ করে। যত বেশি মানুষের হাতে বেশি টাকা থাকবে, তত তার বাজারের গতিশীলতা বাড়বে। আমরা যদি অল্প সংখ্যক লোকের কাছে অনেক টাকা থাকে, তাতে তো সেটা বাজারকে খুব বেশি প্রভাবিত করে না। তো সাধারণ মানুষের মধ্যে যখন এই অর্থ যাচ্ছে এবং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো ক্ষেত্রে বিনিয়োগ যত বৃদ্ধি পাচ্ছে, এই সবই কিন্তু বিনিয়োগ আকারে দীর্ঘমেয়াদে আমাদেরকে ফলাফল দিবে। তার মানে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ বাজারটাও অর্থনীতিতে শক্তিশালী হয়ে উঠছে। তো একদিকে উৎপাদনশীল খাত বিকাশের জন্য নীতি নেওয়া হয়েছে, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সামাজিক সুরক্ষার খাতের মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে চিন্তা করা হয়েছে, যাতে করে পুরো অর্থনীতির একটা বড় ভিত তৈরি হয়, এবং সেই ভিতের মধ্য দিয়ে আসলে আমরা যে প্রবৃদ্ধি চাইছি, সেই প্রবৃদ্ধিটা আমরা অর্জন করতে পারি। কেবল প্রবৃদ্ধি অর্জনই একমাত্র লক্ষ্য না, প্রবৃদ্ধি কোয়ালিটি কি, গুণগত মান কি, এবং সেই প্রবৃদ্ধির মধ্যে একটা অন্তর্ভুক্তিমূলক জায়গা আছে কিনা, সব মানুষের সমস্যার সমাধান আছে কিনা, প্রত্যেকটি নাগরিক তার সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে কিনা, সেই জায়গাটা নিশ্চিত করতে গিয়ে এই দুটো জিনিসের ভারসাম্যমূলকভাবে নীতি গ্রহণ করা হয়েছে। ফলে বাজেটের এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। একই সাথে অগ্রাধিকার হিসেবে প্রাণ, প্রকৃতি, নদী, পানি ব্যবস্থাপনা, এটাকে যে বিশেষ গুরুত্বের জায়গায় নেওয়া হয়েছে, কারণ এটা আবার আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থার সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে যুক্ত। প্রাণ, প্রকৃতি কিংবা আমাদের পানি ব্যবস্থাপনা যদি যথার্থভাবে আমরা গুরুত্ব না দিতে পারি, তাহলে তো আসলে পুরো উন্নয়ন প্রক্রিয়াটা একটা বড় আকারে বাধাগ্রস্ত হবে। আর সর্বশেষ যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে যে একটা অর্থনৈতিক ব্যবস্থা যদি এগোতে হয়, বিশেষত বাংলাদেশ এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে একটা সন্ধিক্ষণের মধ্যে, কারণ এখানে দুর্নীতি, লুটপাট এবং পৃষ্ঠপোষকতার যে তন্ত্র কায়েম হয়েছে, এটা বাংলাদেশকে একটা জায়গায় এনে স্থবির করে দিয়েছে। এখান থেকে নতুনভাবে আবার দাঁড়াতে হলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, প্রতিষ্ঠান, আইন কানুন, এক কথায় যে একটা গভর্নেন্স, এই পুরো জিনিসটাকে তার উপযোগী করতে হবে। তার মানে একটা বৃহৎ অর্থনৈতিক যে লক্ষ্য ঠিক করেছে, যে আমরা 2034-এর মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাব, আমরা সমৃদ্ধিকে একটা পুনর্গঠনের মধ্যে একটা সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাব, সেই জায়গাটা অর্জন করতে গেলে তার সাথে কিন্তু রাষ্ট্র, প্রতিষ্ঠান, আইন কানুন, গভর্নেন্স সেটার উপযোগী কিনা, সেইটাও বড় আকারের একই সাথে অগ্রাধিকার হিসাবে আছে, এবং সে অনুযায়ী বাজেট নানাভাবেই কাজ করেছে।